লেসন 9 সামার ফ্রেন্ডস রিটেন বাই মেরি ল্যাম্ব। মেরি ল্যাম্বের আমরা এই কবিতাটি আজকে পড়ব, সামার ফ্রেন্ডস অর্থাৎ গ্রীষ্মের বন্ধুরা। তো আমাদের যে পোয়েটেস্ট মেরি ল্যাম্ব, সে কি সত্যিই সামার ফ্রেন্ডস অর্থাৎ গ্রীষ্মের বন্ধুরাকেই বোঝানোর চেষ্টা করেছেন, না কি বলতে চেয়েছেন, সেটা আমরা পোয়েম পড়ার পরেই বুঝতে পারবো। তো পোয়েম পড়ার আগে পোয়েটেস্ট সম্পর্কে অর্থাৎ মেরি ল্যাম্ব সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে আমি জানাই। সেটা হচ্ছে, তিনি ছোটোবেলার থেকেই পারিবারিক দারিদ্রতার কারণে সিমস্ট্রেসের কাজ করতেন। সিমস্ট্রেস মানে হচ্ছে যে ওই সেলাইয়ের কাজ করে। তো এরকম সেলাইয়ের কাজ করে সে এরকম অর্থ নির্বাহ করতো এবং তার মায়ের দেখাশোনা করতো। ঠিক এরকমভাবেই তার যখন 31 বছর বয়স, তখন বাই আ ফিট অফ ম্যাডনেস, অর্থাৎ হঠাৎ করে একটা পাগলামি বা মানে মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়ে সে কী করে, কিচেন নাইফ দিয়ে তার মাকে হত্যা করে, অর্থাৎ মেরি ল্যাম্ব এর মাকে। এবং তারপরে যখন ট্রায়াল হয়, ট্রায়ালের পর এটা প্রমাণিত হয় যে সে ওটা ইচ্ছাকৃত করেনি বা তার প্রি প্ল্যান ছিল না, সেটা ওই ফিট অফ ম্যাডনেসের জন্যই সে ওটা করে ফেলেছিল। তাই পরবর্তীতে তার ভাই চার্লস ল্যাম্বের কাজ, মানে পরবর্তী জীবনে সে তার ভাই চার্লস ল্যাম্বের তত্ত্বাবধানে থাকে বা গাইডেন্সে থাকে। চার্লস ল্যাম্বের নাম তোমরা শুনে থাকবে হয়তো। টেলস ফ্রম শেক্সপিয়ার বলে একটা বই আছে, যেখানে শেক্সপিয়ার অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার, ব্রিটেনের বড় নাট্যকার, তার যে বিভিন্ন নাটকগুলো ছিল সেই নাটকগুলোকে গল্পের আকারে অর্থাৎ স্টোরি ভার্সানে লিখে পাবলিশ করে এই দুই ভাই বোন, অর্থাৎ চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব। তো এই চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব তাই জন্য এইটার জন্য বিখ্যাত হয়ে রয়েছে ইংলিশ লিটারেচারে। তো তার অধীনে থাকতো এবং সে মারা গেলে, অর্থাৎ চার্লস ল্যাম্ব মারা যাওয়ার পর দীর্ঘ 14 না 15 বছর মতো বেঁচে ছিলেন মেরি ল্যাম্ব। তিনি তার বিভিন্ন এই ল্যাম্ব পরিবারের বিভিন্ন সদস্য এবং পরবর্তীতে অ্যাসাইলামে দিন কাটিয়েছিল মৃত্যুর আগে পর্যন্ত। তো এখানে মেরি ল্যাম্বের সম্পর্কে যে বিষয়টা বলা ছিল সেটা শেষ হলো। এবার চলো আমরা যে কবিতাটা পড়বো অর্থাৎ মেরি ল্যাম্বের সামার ফ্রেন্ডস সেটা স্টার্ট করি। তো পোয়েমে টোটাল 16 লাইন আছে, ডিভাইডেড ইন্টু 4 স্ট্যাঞ্জাস। ইচ স্ট্যাঞ্জা includes বা contains 4 lines. So we already knew that the 4 lines concluding a stanza, it's called a quatrain. তাহলে যে কবিতায় প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4টে লাইন থাকে বা একটা স্ট্যাঞ্জায় 4টে লাইন থাকে তাকে কি বলে, কোয়াট্রেন। সো লেটস স্টার্ট। দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো এই পাখির নাম তোমরা আগের লেসনেই পড়েছ। সে কি একটা গ্রীষ্মের পাখি। এখানে সামার অর্থাৎ কবি বা পোয়েটেস এখানে সামার বলতে হ্যাপি টাইম বা খুশির সময় বা ভালো সময়কে ইন্ডিকেট করছে। হি ইন আওয়ার চিমনিজ, অর্থাৎ এই সোয়ালোকে হি প্রোনাউন দিয়ে পার্সনিফাই করছে। তাই বলছে সে আমাদের চিমনিতেই বসবাস করে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া কেমন না সুন্দর, মনোরম এবং উষ্ণ, অর্থাৎ ভালো সময়কে ইন্ডিকেট করছে। মে দেন বি হার্ড, অর্থাৎ সেই সময় তুমি শুনতে পাবে চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, অনেক সপ্তাহ ধরে সে চার্পিং অর্থাৎ কিচিরমিচির করছে। তাহলে এই ফার্স্ট টাইম যে আমরা কি বললাম, যে সোয়ালো যে কিনা একটা সামার বার্ড অর্থাৎ খুশি সময়ের পাখি, সে কোথায় বাস করে না পোয়েটেসের চিমনিতে, এরকম সুন্দর গরম বা উষ্ণ ওয়েদারে। এবং তাকে মাঝে বা প্রায়শই শোনা যেতে যাবে কি না সে সপ্তাহের পর সপ্তাহ ধরে গান গেয়ে চলেছে বা কিচিরমিচির করে গেছে। সেকেন্ড স্ট্যাঞ্জা, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, অর্থাৎ যেই না একটা মাত্র শীতার্ত দিন এলো, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, সঙ্গে সঙ্গে সেই আমাদের অতিথি সোয়ালো সে উড়ে চলে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং ঠিক তাদের মতোই আমরাও আমাদের এই জীবনের পথে অনেককে পাই। উই ফাইন্ড দ্য ওয়ে বলতে আমরাও এরকম পথে অনেককে পাই। হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, যে আনন্দমুখর কোনো গে অর্থাৎ এখানে ডিলাইটফুল বা আনন্দমুখর এরকম ইয়াং ফ্রেন্ড আমরা পাই, যারা কিনা এই ঠিক সোয়ালোর মতোই আমাদের জীবনে আসে এবং দুঃসময় চলে যায়। কেন আমি দুঃসময় কথাটা বললাম আমরা থার্ড স্ট্যাঞ্জা পড়লে বুঝতে পারবো। ইন ড্রেডি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বলছিস এই ড্রেডি কথাটা হচ্ছে ডাল বা মোনোটোনাস, অর্থাৎ এই স্নো ফ্রস্ট অর্থাৎ শীতকাল বা উইন্টারকে ইন্ডিকেট করছে। তাহলে এই উইন্টারের এরকম এই ডাল মোনোটোনাস বা ড্রেডি দিনগুলোতে ক্লোজার টু ম্যান, মানুষের কাছে, উইল ক্লিং দ্য স্প্যারো, অর্থাৎ কে ক্লিং মানে আটকে থাকা বা সঙ্গে থাকে কে, স্প্যারো। তাহলে সোয়ালো সামার বার্ড আর স্প্যারো উইন্টার বার্ড, অর্থাৎ এই সোয়ালো আর স্প্যারো দিয়ে সে ইন্ডিকেট করছে সেই সমস্ত ফ্রেন্ডস বা বন্ধুদের যারা কিনা সুসময় এবং দুঃসময়ে থাকে।
ওল্ড ফ্রেন্ডস, সেই পুরনো বন্ধুরা। অলদো ইন লাইফ উই আর ক্রসড, সেই পুরনো বন্ধু যাদেরকে আমাদের জীবনের পথে আমরা হারিয়ে ফেলেছি। ক্রসড অর্থাৎ আগে ছিল এখন নেই। এখন এখানে অ্যাকচুয়ালি অ্যানোটেশনে লিখে রাখতে পারো ক্রসড, CROSSED, অ্যাকচুয়াল স্পেলিং এটা। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু যদিও তারা আমাদের জীবন থেকে এখন নেই বা অনুপস্থিত, তবুও তাদের প্রতি আমাদের যে মনোভাব সেটা কিন্তু কোনো সংকীর্ণ বা মনের যে জায়গা সেটা কিন্তু একটুকুও ছোট হয়নি বা সংকীর্ণ হয়নি। এখানে অ্যাকচুয়ালি কী বলতে চাইলো, ধরো তোমরা এখন যে বয়সে রয়েছো, এই স্কুল লেভেলে যে বন্ধু হবে সেই বন্ধুই কিন্তু প্রকৃত বন্ধু থাকবে। পরবর্তী সময়ে কলেজ লাইফ বা ওয়ার্ক লাইফে যে বন্ধুরা হবে তারা ওই কার্যবশতই বা ওই তাদের সাথে কাজ করতে হবে বা একসাথে রয়েছে সেই হিসেবে বন্ধুত্ব হবে। কিন্তু এই যে এখন যে বন্ধুত্বটা হচ্ছে এটা একেবারে পিওর ফ্রেন্ডশিপ। তোমার ধরো যখন পরে বড় হবে, তখন যখন এই স্কুল লেভেলের বন্ধুদের সাথে দেখা হবে বা পাড়ার বন্ধুদের সাথে দেখা হবে, তুমি যদি অন্য জায়গায় থাকো সেখানে, তখন দেখবে তাদের সাথে ওই 5-10 মিনিটের কথা বলা যেন সেই সময় ফিরে যাওয়ার মতো আনন্দ দেবে। তো এখানেই তাই বলছি, যদিও পুরনো বন্ধু যারাদের সাথে এখন হয়তো যোগাযোগ নেই, কিছু নেই, তবুও তারা হৃদয়ে সেই জায়গাটা নিয়ে থাকে। আবার ধরো যদি এরকম হয় যে ধরো তোমার কোনো অসুবিধা হলো, তোমার কোনো এরকম পুরনো স্কুলের বন্ধু তার সাথে যোগাযোগ নেই, কিন্তু তাকে সাহায্যের জন্য বললে সে কিন্তু ছুটে আসবেই, হয়তো সেই সময় যদি ভালো বন্ধু হয় অবশ্যই আসবে। চলো আমাদের লাস্ট স্ট্যান্জা এবার আমরা দেখবো, বা ফোর্থ স্ট্যান্জা, গিভ মি দ্য বার্ড। অর্থাৎ এখানে পোয়েটেস ডিম্যান্ড করছে কি, আমাকে সেই পাখি অর্থাৎ সেই ফ্রেন্ড দাও। গিভ মি দ্য ফ্রেন্ড, আবার দেখো সে বলছে সেই বন্ধু আমাকে দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে কিনা তুষারেও অর্থাৎ শীতকালেও গান গাইবে। উইল লাভ ইন সরো, এবং যে কিনা দুঃখের দিনেও আমাকে ভালোবাসবে। হোয়াট এভার, দেখো কমা দিয়ে ইয়ার, এখানে হচ্ছে পোয়েটিক ইউজ বলে এগুলোকে, ভিটাকে এখানে হচ্ছে কন্ট্রাক্ট করে দিয়েছে, এটা হচ্ছে হোয়াট এভার। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, মিসচান্স মিন মিসফরচুন, অর্থাৎ যেই দুর্ভাগ্য বা যেই হতভাগ্য জিনিস আমার সাথে হোক না কেন, উইল গ্রিট মি, যে কিনা আমাকে সম্ভাষিত করবে, উইথ ইজ সাইট টুমোরো, অর্থাৎ পরের দিন বা হচ্ছে সেই পরের মুহূর্তেই সে নিজে দৃশ্যমান হয়ে, সাইট বলতে সে নিজে এসে আমাকে কনসোল করবে। সে হয়তো কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবে না, দেখবে দুঃখের সময় যদি কেউ এসে একটু পাশেও দাঁড়ায়, তবে তোমার মধ্যে সেই সেই জেদটা আসে যে না, এই সময়টাকে আমাকে পার করে উঠতে হবে। গ্রিড বলতে হয়তো সে ধরো ভালো কথা বলে তোমাকে উদ্বুদ্ধ করলো বা তোমাকে অ্যাড্রেস করলো, তোমাকে কনসোল করলো, তাই বলছে কবি কি বলছে, যে সে সেই রকম ফ্রেন্ড চায় বা বন্ধু চায় যে কিনা ফ্রস্ট বা শীতের বা অসময়ের দিনেও তাকে গান শোনাবে, এবং হচ্ছে অর্থাৎ দুঃখের সময় তাকে ভালোবাসবে বা পাশে থাকবে, এবং যে প্রকারই দুর্ভাগ্য হোক না কেন, তার কাছে আসুক না কেন, সে তাকে এসে গ্রিট করে, তাকে কনসোল করে, তাকে উজ্জীবিত বা পুনরুজ্জীবিত করবে। সো তোমাদের মনে অলরেডি একটা প্রশ্ন বা একটা থট হয়তো অ্যাপিয়ার হয়েইছে, যে তাহলে আমি প্রথমে যে বলেছিলাম সামার ফ্রেন্ডস, অর্থাৎ কি সামার ফ্রেন্ডস বলতে কি গ্রীষ্মের বন্ধুরা, সেই অ্যাকচুয়াল গ্রীষ্মের বন্ধুদের কথাই এখানে বলা হয়েছে? কিন্তু না, দেখো সুপারফিশিয়ালি আমি যদি কবিতাটা পড়ি তাহলে আমার দেখে মনে হবে যে কবিতাটা খুব ইজি, বাট ইট হ্যাজ আ ইনার মিনিং। যেমন আমরা দ্য সিতে পড়েছিলাম, দ্য সিতে আমরা সেই সমুদ্রকে একটা হাংরি ডগ বা কুকুরের সাথে তুলনা করেছিল, ঠিক সেরকমই এটাও একটা মেটাফরিক্যাল পোম। তাহলে যদি আমাকে বলতে হয় যে এই কবিতাটা কেন এরকম মেটাফরিক্যাল পোম হলো, তাহলে এরকম করে আমি বলতেই পারি যে দো দ্য পোয়েম মে অ্যাপিয়ার সিম্পল অন দ্য সারফেস, ইট ইউজেস মেটাফার্স অ্যান্ড সিম্বলিজম কি, অর্থাৎ এই যে সামার, তারপরে সোয়ালো, উইন্টার, টু কনভে ডিপার মিনিংস পার্টিকুলারলি অ্যাবাউট ফ্রেন্ডশিপ, লয়্যালটি অ্যান্ড দ্য কন্ট্রাস্ট বিটুইন ফেয়ার ওয়েদার অ্যান্ড ট্রু ফ্রেন্ডস। অর্থাৎ ফেয়ার ওয়েদার বলতে ভালো সময়, এবং ট্রু ফ্রেন্ডস অর্থাৎ সত্যিকারের বন্ধু কারা। বা একটা প্রভাব আছে ইংলিশে, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু। অ্যান্ড দ্য টাইটেল ইটসেলফ সামার ফ্রেন্ডস ইজ মেটাফরিক্যাল। ওয়াই? ইট রেফার্স টু পিপল হু আর অনলি অ্যারাউন্ড ডিউরিং গুড টাইমস, হিয়ার মিনস সামার, but disappear when times get tough, like in winter. So, our poetess Mary Lamb uses seasonal imagery to represent the nature of inconsistent companionship versus lasting loyalty, which is a common poetic device. So, yes, while it accessible in language, its layers of meaning make it metaphorical. Now we are going to learn about the rhyme scheme of the poem. So for a intense, you can choose any one of the quatrain because all the quatrains have the same rhyme scheme.
Look, first line rhymes with the third and second line with the fourth. Look for the first quatrain or the first stanza. The first line ends with bird and third heard. তাহলে bird heard, and second line weather and third line together. So you can see that the first line rhymes with third and second line rhymes with fourth. So the rhyme scheme will be alternate rhyme scheme with the sequence of AB AB. So here also an interesting feature used by the poetess. When we pronounce in regional language, the word actually written in the pronunciation, not in the actual spelling. That's called I dialect. Here you can see this poetic device in the third stanza's third line. The word is CROST, crossed. Actual spelling is CROSSED, crossed. So this is called I dialect. যদি তোমাদের বুঝিয়ে বলি I dialect জিনিসটা কি না, crossed, CROST crossed, ওই CROSSED এটা হচ্ছে অ্যাকচুয়াল স্পেলিং, এর উচ্চারণটা ক্ষেত্র বিশেষে ক্রসড উচ্চারণ করা হয়। তাই পোয়েট কী করেছেন যে সেই শব্দের যে উচ্চারণ হয় সেই উচ্চারণের যে বানান হতে পারে সেই বানানটা এখানে লিখেছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, দেখবে বিভিন্ন জায়গায় গোয়িং শব্দটাকে GOING, এই জিটাকে অনেক জায়গায় মানে ব্রিটেন বা বিভিন্ন জায়গায় এই জিটাকে সাইলেন্ট করে, অর্থাৎ ওরা বলে না গোইন গোইন। এখন তুমি যদি ওই কোনো লিটারেরি পিসে এটাকে লেখো GOIN দিয়ে তারপরে কমা দাও, অর্থাৎ অ্যাপোস্ট্রফি কমা যেটা সেটা দাও, তাহলে সেটাও কিন্তু এই I ডায়ালেক্টেরই একটা এক্সাম্পল হবে।